রাজধানীর মিরপুরে এনসিপির 6 নেতাকর্মীর উপর হামলা ও কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। মিরপুর 2-এর পানির ট্যাঙ্কি এলাকায় এই ঘটনা ঘটে। গুলি চালানোর জন্য কোনো কারণে কি আওয়ামী লীগের সঙ্গে এনসিপির একটা সমঝোতা হতে চলেছে, সেটা পর্দার আড়ালে? সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এনসিপিকে কোনো প্রস্তাবনা দিয়েছে, কিংবা এনসিপি আওয়ামী লীগকে কোনো প্রস্তাবনা দিয়েছে? সেরকম সমঝোতা হওয়ার কোনো ব্যাপার রয়েছে যে এনসিপি তুমি সামনে থেকে মানে আন্দোলন যা করেছো আমাদের বিরুদ্ধে করেছো ঠিক আছে, তোমাদের মানে আগামীতে তোমাদের আমরা দায় মুক্তি দিয়ে দেব, তোমরা এখন সামনে থেকে কৌশলে কিছু আমাদের পারপাস সার্ভ করো, এরকমটা কি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে? ওই যে মনে আছে স্বৈরাচার একবার বলছিল বিএনপিকে 1 মিনিটও ক্ষমতা শান্তিতে থাকতে দেব না, মনে আছে? এই ডায়লগ মনে আছে? এই যে খালেদা জিয়া যখন একবার সরকার গঠন করলো, তখন ওই পাশে যারা বিরোধী দল ছিল তারা বললো যে 1 মিনিটও বিএনপিকে শান্তিতে থাকতে দেব, একদম সংসদে বলছিল, মনে আছে? একদম পত্রিকার পাতায় আছে। ও বাবা, আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত এদের উপরে আসর করে গেছে। হাসনাত আব্দুল্লাহ এমপির বিরুদ্ধে মব করেছে চট্টগ্রামে ছাত্রদল যুবদলের সন্ত্রাসীরা, কিন্তু মব করে হাসনাত আব্দুল্লাহকে মোটেও ঠেকানো যাবে না, ঠেকানো যায়নি। বিতর্কিত করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে। হাসনাত আব্দুল্লাহ কি জিনিস অচিরেই বিএনপি টের পাবে। আওয়ামী লীগকে মাঠে ভোটের মাঠে আনা যাবে না, আওয়ামী লীগের নিষিদ্ধ করে দিতে হবে সংগঠন হিসেবে। নিষিদ্ধ করে বা কোনো দলকে আপনি আসলে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে, তার সমর্থকদের বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আপনি রাজনীতি ধ্বংস করতে পারবেন, এটা মনে। সুপ্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, অবশেষে তাহলে হাসনাত আব্দুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে অবশেষে যোগদান করলো। অবশেষে যোগদানের প্রমাণটিও আমরা হাতে নাতে দেখতে পারছি এবং আপনাদেরকে দেখাতে পারছি। দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে জুলাই যোদ্ধারা এত কিছু করলো দেশ স্বাধীন করার জন্য, তারাই এখন অবশেষে সেই শেখ হাসিনার এবং আওয়ামী লীগের দেশের সাথে হাত মিলিয়ে চললো। তাহলে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। হাসনাত আব্দুল্লাহ এমপির বিরুদ্ধে মব করেছে চট্টগ্রামে ছাত্রদল যুবদলের সন্ত্রাসীরা, কিন্তু মব করে হাসনাত আব্দুল্লাহকে মোটেও ঠেকানো যাবে না, ঠেকানো যায়নি। বিতর্কিত করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে। হাসনাত আব্দুল্লাহ কি জিনিস অচিরেই বিএনপি টের পাবে। হাসনাত যা করেন বুঝে শুনেই করেন। তো দর্শক, মিডিয়াগুলো কত বড় শয়তানি করেছে দেখেন। হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামের সাবেক মেয়র, বিএনপি নেতা মঞ্জুরুল আলমের বাসায় গেছেন, যে কারণেই গেছেন পহেলা বৈশাখের দিন। এখানে বিএনপি সন্ত্রাসীরা তাকে ঘিরে ধরেছে। তা এক কথা বলে তার উপর মব করেছে, একজন এমপির উপর মব করেছে ছাত্রদল যুবদল অ্যাফিলিয়েটেড সন্ত্রাসীরা। আর বিএনপির দালাল সমস্ত মিডিয়া তারা শিরোনাম করছে যে চট্টগ্রামের মঞ্জুর আলমের বাসায় হাসনাত আব্দুল্লাহ, ছাত্র জনতার প্রশ্নের মুখে, ছাত্র জনতার তোপের মুখে, এরকম ভাবে শিরোনাম করা হচ্ছে। আরে ছাত্র জনতা মানে ওরা তো ছাত্রদল যুবদল। মিডিয়াগুলো সবচেয়ে বেশি শয়তানি করেছে হাসনাত আব্দুল্লাহ মঞ্জুরুল আলমের বাসায় যাওয়া নিয়ে। ছাত্র জনতা নাকি তাকে ধরেছে, ছাত্র জনতা প্রশ্ন করেছে তোপের মুখে। একমাত্র আমার দেশ পত্রিকা এখানে রাইট শিরোনাম করেছে, চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে মব সৃষ্টি অভিযোগ ছাত্রদল যুবদলের বিরুদ্ধে। অভিযোগ না, একদম সত্য। এভাবে বলতে পারত যে চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মব সৃষ্টি করেছে ছাত্রদল যুবদল। এটা হচ্ছে আসল ঘটনা। বিএনপি এখন একটা মববাজ দলে পরিণত হয়েছে, জাতীয়তাবাদী মববাজ দল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে মবকে পুরস্কার দেওয়া হবে না, অথচ সমস্ত মব এখন করেন। মনে রাখবেন যে সামাজিক পাওয়ার ছাড়া মব করা যায় না। এখন যত মব দেখছেন এগুলো সব করছে বিএনপির সাথে রিলেটেড যারা, তারা। তো দর্শক, হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে ছাত্রদল যুবদলের এই মব সৃষ্টির তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুরুল আলমের বাসায় গেছেন হাসনাত আব্দুল্লাহ। তো এমন ভাবে বিএনপি সন্ত্রাসীরা প্রচার করছে যে মঞ্জুরুল আলম আওয়ামী লীগের, অথচ এই মঞ্জুরুল আলম বিএনপির হয়ে মেয়র ইলেকশন করেছেন, মহিউদ্দিন চৌধুরীকে হারিয়েছেন। তিনি একজন বিএনপি নেতা। অতি সম্প্রতি তিনি খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল করেছেন এবং মঞ্জুরুল আলম একজন দানবীর ব্যক্তিত্ব, তিনি সব জায়গায় দান খয়রাত করেন। এমনকি এই মক্কা মদিনায় সাধারণ জনগণ যে ইফতার করে, এই সব ইফতার কিন্তু সৌদি আরবের রাষ্ট্রীয় টাকায় না, পৃথিবীর বিভিন্ন দেশের দানবীরা টাকা পয়সা পাঠান। তার মাধ্যমে বিশেষ করে বাংলাদেশিদের জন্য যে বরাদ্দ, তার একটা বড় অংশের যোগানদাতা এই মঞ্জুরুল আলম।
তিনি বাংলাদেশেও বিএনপির লোকজনকে খাওয়ান, এমনকি চট্টগ্রামে আসলাম চৌধুরীর এই সর্বশেষ নির্বাচনেও তার নির্বাচনী জনসভায় প্রচারণা চালিয়েছেন। আমির খসরু মাহমুদ চৌধুরীরা তার সাথে ছবি তুলে ধন্য হতেন, যে ছবি আমাদের কাছে এসেছে। একজন বিএনপি নেতা, বিএনপির কাছে একজন অ্যাকসেপ্টেড লিডার। এবং এই মঞ্জুরুল আলমকে খালেদা জিয়ার কাছে নিয়ে এসেছিলেন আজকের বিএনপির ডিফেক্টো প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। এবং সালাউদ্দিন আহমেদের অনুরোধ ক্রমেই মঞ্জুরুল আলমকে মেয়র পদে নমিনেশন দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। একজন বিএনপি নেতা, বিএনপি অ্যাফিলিয়েটেড একজন গুরুত্বপূর্ণ লোক, তার বাসায় গেছেন একজন এমপি, একই বিভাগের লোক, গ্রেটার চট্টগ্রামের লোক হাসনাত আব্দুল্লাহ। তাতে বিএনপি ছাত্রদল মব সৃষ্টি করবে কেন? আসল বিষয় হচ্ছে এই বিএনপি নেতা মঞ্জুরুল আলম তিনি সবার সাথে মিলে চলতে। আমি 2024-এর ছাত্র জনতার গণ আন্দোলন নিয়ে দুটি কন্টেন্ট করেছি। আজকে করছি 3 নম্বর কন্টেন্টটি। আজকের কন্টেন্টটির শিরোনাম হলো, মানে যেখান থেকে যে রিপোর্টের থেকে এটি আমি করছি সেটির শিরোনাম হলো ট্রেসিং দ্য 7.62 mm ammo tray, a retired Lieutenant Colonel, Bangladesh Army's Artillery Division and the elusive bullets। এর সরল বাংলা যদি করি, সেটা 7.62 মিলিমিটার গুলির সূত্র ধরে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনের একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এবং সেই অধরা বুলেট, ইলুসিভ বুলেটস, এরকম হতে পারে। ভারতের স্বনামধন্য গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ ধারাবাহিকভাবে এই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করছে। সিনিয়র সাংবাদিক, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যানালিস্ট মিস্টার এনায়েত কবির এটি লিখছেন। গতকালই আপনাদের বলেছি, এই প্রতিবেদনে উপস্থাপিত তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদিও অনেকটা অভিযোগ আকারেই এগুলো উত্থাপিত হচ্ছে, অনুসন্ধানী প্রতিবেদনে তারা এগুলো তুলে আনছেন, তার ভিত্তিতে আমি কথাগুলো বলছি। আমার লক্ষ্য একটি, এই অভিযোগগুলো খতিয়ে দেখা এবং এর সত্যাসত্য নির্ধারণ করা। অনেক সম্মানিত দর্শক আমার আগের করা কন্টেন্ট দুটি দেখেছেন, কেউ কেউ আরো তথ্য ইনপুট দিয়েছেন কমেন্ট সেকশনে, অনেকে প্রশংসা করেছেন, আবার কতিপয় দর্শক অসন্তোষ বা দ্বিমত প্রকাশ করেছেন। কেউ কেউ যুক্তি তর্ক ছাড়াই অশোভন ভাষায় আক্রমণ করেছেন। যাক, সে প্রসঙ্গ। বিনয়ের সঙ্গে বলি, গত 40 বছরে, মানে 40 বছর বললাম, আমি কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম এমন প্রমাণ কেউ দিতে পারলে কথা দিচ্ছি আমি কখনোই আর পলিটিক্যাল কন্টেন্টই করব না। হ্যাঁ, একটা জিনিস আমি স্বীকার করছি, কথায়, বলায়, উপস্থাপনে আমার ভুল হতে পারে, তবে কোনো বদ মতলব কাজ করে না। হতে পারে সেটা আমার স্রেফ অজ্ঞতার কারণে বা বোকামির কারণে। তো যা বলছিলাম, যে আমার দেওয়া বা আমার উপস্থাপিত তথ্য আপনার ভালো না লাগতেই পারে। আপনি আপনার জানা তথ্য চাইলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন, সেটি নিয়ে আমি কাজ করতে পারি, নয়তো আমাকে টোটালি স্কিপ করতে পারেন। এটি নিয়ে আসলে মানে অশোভন ব্যবহার, শব্দ প্রয়োগ, বাক্য প্রয়োগ এগুলি করা আসলে ঠিক নয়। প্রতিটি কন্টেন্টে আমি সরকার, প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করি, অনুরোধ করি, উত্থাপিত বক্তব্য ঘিরে কোনো দ্বিমত থাকলে সেটা জানাতে, কিংবা আমার উপস্থাপিত তথ্যে যদি কোনো ভুল থাকে সেটা শুধরে দিতে, যাতে গুজব ডালপালা বিস্তার না করে। এ থেকে কি বোঝা গেল? বোঝা গেল যে এটাই, যে আমি আসলে কারো একেবারেই না। কিন্তু একটু স্থির হয়ে যখন মোটামুটি একটা আপডেট দেখতে পেলাম, আমার কাছে মনে হয় যে জিনিসগুলো এত হাসির এবং এই জিনিসগুলো মানে এত কন্ট্রাডিক্টরি এবং এত বেশি প্রশ্নের উদ্রেক করে, আমার কাছে মনে হয় যে এই তরুণ যেই সম্প্রদায় আছে তাদের কাছেই একমাত্র আমাদের আস্থার একটা জায়গা, তাদের কাছে প্রশ্নটা রেখে যেতে পারি। তারা এই বয়সটাতে ব্রেইন স্টর্মিং করে, তারা ভাবে, চিন্তা করে, এবং আমার কাছে মনে হয় বড় ভাই হিসেবে তাদের কাছে প্রশ্নগুলো আমি রেখে যেতে পারি। তরুণ প্রজন্মকে বলছি যে মঙ্গল শোভাযাত্রা হতে দেওয়া যাবে না। আমার মনে পড়ে এখনকার যিনি সংস্কৃতি মন্ত্রী আছেন, নিতাই রায় চৌধুরী, নিতাই চাচা মনে করতে পারবেন কিনা আমি জানি না, আজকে থেকে বহু বছর আগে, 23 বছর আগে বা 22 বছর আগে উনি এসেছিলেন ইংল্যান্ডে। উনার 2 ছেলেই তখন ইংল্যান্ডে পড়াশোনা করতেন। বড় ছেলের নাম তো সম্ভবত অভিজিৎই হবে, বা যিনি জাজ হলেন আর কি, ওনার বড় ছেলে যিনি বিচারপতি হলেন, 15তম সংবিধানের সংশোধনী তিনি বাতিল করেছেন আরেক জাস্টিসের সাথে, সম্ভবত উনি পার্মানেন্ট হয়নি। তার আরেক ছেলে ছিল মিথুন রয় চৌধুরী, 2 ছেলেই পড়তো ইংল্যান্ডে। তখন উলিচের একটা বাসাতে আমরা থাকতাম এবং সেখানে তিনি এসেছিলেন।
কেন গল্পটা এই কারণে বলছি যে আজকে তো তিনি সংস্কৃতি মন্ত্রী, তো সেই সময়টাতে উনি খুব বলছিলেন, একদিন ব্রেকফাস্টের টেবিলে উনি আমার সাথে একদম একা একা গল্প করছিলাম, খুব সজ্জন মানুষ, ভালো মানুষ। তিনি বলছিলেন যে শোনো, আমি এরশাদের সময় আইনমন্ত্রী ছিলাম, আমার নামে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই, আর আমি এইসব মৌলবাদী টৌলবাদীদেরকে পাত্তা দেই না, মৌলবাদীরা অনেক কিছু করার চেষ্টা করছে, নানান ধরনের কথাবার্তা। মনে হয়েছে খুবই সেকুলার টাইপ একজন মানুষ, প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা করেন। উনি যখন মন্ত্রী হয়েছেন, যদিও এটা উড়ে এসে ঝুলে বসা আমি সরকার বলি, হোয়াট এভার, তিনি যখন মন্ত্রী হয়েছেন তখন এই চাপের মুখে তিনি নতি স্বীকার করেছেন মৌলবাদীদের কাছে। কেন? মঙ্গল শোভাযাত্রা হবে না, হবে হচ্ছে বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলে কি সমস্যা? মঙ্গল হিন্দুয়ানি শব্দ, এই মঙ্গলে হবে না বৈশাখী শোভাযাত্রা। তো আমি একটু ইন্টারনেট সার্চ করলাম, দেখার চেষ্টা করলাম যে বৈশাখ শব্দটা আসলে কতটুকু মুসলমানি। পরে দেখা গেল যে বৈশাখ শব্দটাই আসলে একটি সংস্কৃত শব্দ এবং এটি এসেছে হিন্দুদের সৌর ক্যালেন্ডারের প্রথম মাস। সেটারও উৎপত্তি যদি দেখা যায় সেটাই প্রাচীন ভারতবর্ষ। সেই পেছনে ফিরে তাকালে সেই ভারত যেটাকে যার ব্যাপারে সবচেয়ে বেশি অ্যালার্জি। ইনফ্যাক্ট এই যে মঙ্গলবার বলছে হিন্দুয়ানি শব্দ, বুধবার আমরা যদি বলি, যেটা আমরা ইংরেজি দেখি, যেমন মঙ্গলবারের বাংলাতে সমস্যা, ইংরেজিতে টিউসডে বলবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ এক দেবতা, তার নাম হচ্ছে টিউ, তার নাম অনুসারে কিন্তু রাখা হয়েছে টিউসডে। টিউসডে বাতিলের কিন্তু কোনো আন্দোলন হচ্ছে না। ওয়েডনেসডে, এটা একজন দেবতার নাম অনুযায়ী। ইনফ্যাক্ট আমার কাছে যে কাগজপত্রগুলো আছে আমি দেখতে পেয়েছি যে শনিবার নামটা স্যাটারডে এসেছে প্রাচীন রোমান। এই কাঠামোর পুনর্বিন্যাস, অর্থনৈতিক চাপ, আর বাইরে বৈশ্বিক শক্তি সংঘাত, সব মিলিয়ে যেন এক বহুমাত্রিক সংকটের ভেতরে প্রবেশ করছি আমরা। ঘটনাগুলো আলাদা আলাদা নয়, বরং একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। রাষ্ট্রের চরিত্র, রাজনীতির ভবিষ্যৎ, অর্থনীতির দিক নির্দেশনা সবকিছুই যেন নতুন করে লিখিত হচ্ছে, কিন্তু সেই লেখার ভাষা এখনো স্পষ্ট নয়। প্রথমে যদি রাজনীতির দিকে তাকাই, দেখা যাবে একটি অদ্ভুত বাস্তবতা তৈরি হয়েছে। একদিকে